ইন্দোনেশিয়ার একটা ছোট শহরের কাছাকাছি এক গ্রামের ঘন কলাবাগানের আড়ালে দাঁড়িয়ে আছে একটা পুরনো বোর্ডিং হাউস। ভাড়া অবিশ্বাস্য রকমভাবে অনেক কম, তাই যারা এখানে আসে প্রায় কেউ থাকার ব্যাপারে দ্বিতীয়বার ভাবতে চায় না। কিন্তু কম ভাড়ার আড়ালে লুকিয়ে আছে এক অদ্ভুত নিয়ম, আর তার থেকেও অদ্ভুত এক মূল্য। এই বাড়িতে থাকতে গেলে অতিথিদের এমন একটা মূল্য পরিশোধ করতে হয় যা তারা প্রথমে টেরই পায় না। প্রতি শনিবার রাতে সেই মূল্যটা অজান্তেই পরিশোধ হয়ে যায়। আর কোনো কারণে যদি অতিথির সংখ্যা 10 জনের একজনও কম হয়, তাহলে কলাবাগানের অন্ধকারের ভেতর থেকে নড়ে ওঠে এমন কিছু যার মুখোমুখি হয়ে কেউ কখনো ফিরে আসেনি। শেষ পর্যন্ত যদি টিকে থাকতে পারো, তাহলে গল্পে এমন একটা টুইস্ট দেখতে পাবে যেটা এই গল্পটাকে বাকিদের থেকে একেবারে আলাদা করে দেয়। তো চলো আর দেরি না করে গল্পে ঢুকে যাই। এই হলো মিন। বোর্ডিং হাউসে বেশ কয়েক মাস হলো উঠেছে। এক কথায় পুরনো বাসিন্দা। সাথে আছে তার বন্ধু বব। আজকে বাইরে থেকে ববের জন্য খাবার নিয়ে আসলে বব তাকে আজকের রাতটা তার রুমেই থাকতে বলে। তার নাকি এই বোর্ডিং হাউসে কিছু একটা ঠিক বলে মনে হচ্ছে না। মিন বলে, অনেক ভাগ্য করে সেমিস্টারের মাঝামাঝি সময়ে এত কম দামে এই বোর্ডিং হাউসটা পেয়েছি। তুই যা বলিস, এখান থেকে কিন্তু আমরা সহজে সরছি না। আজকে রাতটা আমি এখানেই থাকছি, কিন্তু এইসব থেকে তোকে বের হয়ে আসতে হবে। ওই দিন মাঝরাতে মিনের ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় বব বিছানায় নেই। মনে হচ্ছে আশেপাশে কেউ মাটি খুঁড়ছে। একটু খেয়াল করে শুনতেই মনে হলো শব্দটা আসছে পাশের অন্ধকার কলাবাগান থেকে। মিন ভয়ে ভয়ে কলাবাগানে গেলে দেখে বব কারো একটা কবর খুঁড়ছে। মিন কাছে গেলে বব তাকে কবরের ভেতর নামতে বলে। একদিকে বব হাত দিয়ে মাটি খুঁড়ে চলেছে। মিনের মুখ তখন ফ্যাকাশে হয়ে আসে। হতবাক হয়ে ববের পেছনে চুপচাপ বসে সে এই সব কিছু দেখছে। একসময় একটা লাশের কাফনের কাপড় হাতে বাঁধে। কাফন সরিয়ে মুখটা দেখতেই ববের রুহু আটকে ওঠে। লাশটা দেখতে হুবহু ববের মতো। আর তখনই ঘুম ভেঙে জেগে উঠলে বব বুঝতে পারে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। এরপর দেখা যায় লেনা নামের একটা মেয়ে মালাং শহরে তার নতুন কলেজে ভর্তি হওয়ার জন্য এসেছে। আর এই হলো তার ভাই বেন, যে আগে থেকেই এই শহরে থাকে আর মিস অ্যাস্ত্রের সেই বোর্ডিং হাউসে থেকে পড়াশোনা করে। লেনাকে নিয়ে সে ওখানেই উঠবে। শহরে পা দিতেই তাদের বাবা খুব করে বলে দেয় পরিবারের অবস্থা এখন ভালো না, তাদের ওখানে পাঠাতে অনেক টাকা খরচ হয়ে গেছে, তাই তারা যেন সাবধানে চলাফেরা করে। এই বোর্ডিং হাউসটা মিস অ্যাস্ত্রী তার স্বামীর সাথে পরিচালনা করে। বাইরে থেকে দেখলে তারা একদম নিখুঁত এক দম্পতি আর অস্বাভাবিক রকমের আন্তরিক। লেনা আর বেনকে তারা এমন সাদরে গ্রহণ করে যেন বহুদিনের চেনা কেউ। শুধু তারাই নয়, বোর্ডিং হাউসে প্রতিটা ছেলে মেয়েকেই তারা নিজের সন্তানের মতো আগলে রাখে। কিন্তু তাই বলে মিস অ্যাস্ত্রে কিন্তু নিঃসন্তান নন। তার একটা ছেলে আছে, নাম রিয়ান। সেদিন রাতে লেনার রুমে আসে তার পাশের কামরার মেয়েটা, নাম রিনা। রিনা জানায় আজকে তাদের মিস অ্যাস্ট্রের বাসায় রাতের খাবারটা খেতে হবে। বোর্ডিং হাউসের নিয়ম অনুযায়ী প্রতি শনিবার রাতটা নাকি সবাইকে ওখানেই খেতে হয়। এটাই নাকি এই বোর্ডিং হাউসের একটা নিয়ম। রাতের খাবার সময় মিস অ্যাস্ত্রে সবাইকে যার যার বিশ্বাস অনুযায়ী দোয়া করতে বলে। কিন্তু এই সময় মিস অ্যাস্ত্রে একটা অদ্ভুত দোয়া করতে থাকে। দোয়ার কথাগুলো অনেকটা এরকম: সব সময় যেন 10 জন থাকে, সবাইকে সুস্থতা দান করো। দোয়ার কথাগুলো লেনার কাছে অস্বাভাবিক মনে হয়, কিন্তু টেবিলে বসা অন্যরা বিষয়টাকে একদমই গুরুত্ব দেয় না, যেন কিছুই হয়নি। ঠিক তখনই লেনা আরেকটা ব্যাপার খেয়াল করে। মিস অ্যাস্ত্রে আর তার স্বামী মাংসের কোনো পদ স্পর্শও করেনি। এই কথা রিনাকে জিজ্ঞেস করলে সে জানায় মিস অ্যাস্ত্রে আর তার স্বামী নাকি ভেজিটেরিয়ান, তাই এই মাংসের পদটা শুধু তাদের জন্যই আলাদা করে বানানো হয়েছে। কথাটা লেনাকে একটু অস্বস্তিতে ফেললেও মাংসের পদটার স্বাদ কিন্তু অতুলনীয়। আর এই কারণেই বোর্ডিং হাউসের প্রত্যেকটা ছেলে মেয়ে এই পদটা খাওয়ার জন্য অধীর আগ্রহে পুরো সপ্তাহ অপেক্ষা করে। আজকেও সবাই অন্য দিনের মতো খুব আয়েশ করে খাবার খাচ্ছিল, কিন্তু বব মাংসের পদটা মুখে দিতেই বমি করে দেয়। ইয়ামিন সবাইকে মিথ্যা বলে বুঝ দেয় ববের গ্যাসের সমস্যার কারণেই নাকি এরকমটা হয়েছে। তারপর সে আর বব দুজনেই চুপচাপ উঠে রুমে চলে যায়। অস্বাভাবিকভাবে খাবার ছেড়ে উঠে যাওয়ায় মিস অ্যাস্ত্রের চোখে একটা চাপা রাগ জমে ওঠে।
কিন্তু এটা সে কাউকে বুঝতে দেয় না। খাবার খাওয়া শেষ হলে লেনা মিস অ্যাস্ট্রিকে প্লেটগুলো পরিষ্কার করতে সাহায্য করতে চায়, কিন্তু মিস অ্যাস্ট্রি কোনোভাবেই রাজি হয় না। কিছুক্ষণ পর সবাই যখন বাইরে বেরিয়ে যায়, ঠিক তখনই লেনার মাথায় আসে সে ফোনটা ভেতরে ফেলে এসেছে। ফোন আনতে ভেতরে গেলে লেনা দেখে মিস অ্যাস্ট্রি এঁঠো প্লেটগুলো নিয়ে কেন জানি রান্নাঘরে না গিয়ে বাসার পেছনের স্টোর রুমে চলে যায়, আর তারপর দরজাটা লাগিয়ে দেয়। লেনা এই ব্যাপারে তাৎক্ষণিকভাবে কাউকে কিছু বলে না। ওই দিন রাতে ববের ভয়ানক জ্বর আসে। ইয়ামিনকে ওষুধ নিয়ে উপরে যেতে দেখলে লেনাও সেখানে উপস্থিত হয়। বব তখন জ্বরের ঘোরে আবোল তাবোল বলছে, আর বারবার দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যাচ্ছে। আর যতবার তার ঘুম ভাঙছে সে ততবার ইয়ামিনকে জিজ্ঞেস করছে, জানালায় কি কেউ টোকা দিয়েছে? ওই অন্ধকার কলাবাগানটায় অনেকগুলো লাশ হাওয়ায় ভেসে আছে, ওরা আমাদের খুঁজছে। ওরা বলেছে খুব তাড়াতাড়ি আমাদের সবাইকে ওরা নিয়ে যাবে। এরপর আর একটা মুহূর্ত ওই বোর্ডিং হাউসে ববকে আটকে রাখা যায় না। ভয় আর অস্থিরতার ভেতরেই সে তাড়াহুড়ো করে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তার গ্রামের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। পথে মিস অ্যাস্ট্রি আর আরমান দুজনেই চেষ্টা করে কিছু একটা বলে ববকে থামাতে, কিন্তু কোনো কথাই কাজে আসে না। ববের পা বোর্ডিং হাউসের গেট পেরোনোর সাথে সাথেই হঠাৎ করে পুরো বাড়িটার লাইট কিছুক্ষণের জন্য নিভে যায়। চারপাশটা অদ্ভুত নীরবতায় ডুবে যায়। ঠিক তখনই কোনো একটা অজানা কারণে মিস অ্যাস্ট্রি তার ছেলে রিয়ানের নাম উচ্চারণ করতে করতে তার রুমের দিকে ছুটে যায়, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা ইয়ামিন আর লেনা কিছুই বুঝে উঠতে পারে না ববের চলে যাওয়ার সাথে রিয়ানের সম্পর্ক কি। মিস অ্যাস্ট্রি যখন রিয়ানের রুমে ঢোকে তখনই চোখে পড়ে ভয়ঙ্কর এক দৃশ্য। রিয়ান মাটিতে পড়ে কিছু নিচে ছটফট করছে, আর তার হাতের চামড়া নষ্ট হয়ে গেছে। অথচ একটু আগেও রিয়ান স্বাভাবিক ছিল। আর আরও একটা অস্বাভাবিক ব্যাপার হলো, রুমের ভেতরে থাকা তাজা গাছগুলো ধীরে ধীরে শুকিয়ে মরতে শুরু করেছে। এই অশুভ ঘটনাগুলোর পেছনে একটাই কারণ, ববের চলে যাওয়া। কারণ বব বোর্ডিং হাউস ছেড়ে চলে যাওয়ার পরই সদস্য সংখ্যা 10 জন থেকে কমে 9 জনে নেমে এসেছে। পরদিন সকালে লেনা ঘুম থেকে উঠে মারাত্মক একটা পেট ব্যথা নিয়ে রিনার কাছে ওষুধ চাইতে গেলে রিনা জানায় তারও আজ সকালে জ্বর এসেছে, আর ওষুধগুলো নাকি কমন রুমে রাখা আছে। লেনা কমন রুমে গিয়ে দেখে সেখানকার ওষুধ সবাই আগেই ফুরিয়ে ফেলেছে, কারণ প্রত্যেকেই কোনো না কোনো কারণে আজ সকালে শারীরিক অসুস্থতা নিয়ে ঘুম থেকে উঠেছে। আর কোনো উপায় না পেয়ে লেনা মিস অ্যাস্ট্রির কাছে ওষুধ আনতে যায়। এ সময় লেনা দরজার ফাঁক দিয়ে একবার উকি দেয়, আর সেখানে সে দেখতে পায় রিয়ানের অবস্থা এখন আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে। সে জীবিত অবস্থায় পৌঁছতে শুরু করেছে। ঠিক তখনই আরমান লেনাকে দেখে ফেলে। সে দ্রুত লেনার কাছে এসে ঔষধগুলো তার হাতে ধরিয়ে দেয়, আর একটু রাগান্বিত হয়েই বলে সে যেন আর কখনোই ঘরটার আশেপাশে না আসে। ওই দিন রাতে লেনা মিস অ্যাস্ট্রির পোষা বিড়ালটাকে পাশের কলা বাগান থেকে ডাকতে শুনতে পায়। হয়তো কোনো সমস্যায় পড়েছে ভেবে লেনা বিড়ালটাকে আনতে কলা বাগানে চলে আসে। আর এই সময় সে একটা বীভৎস দৃশ্য দেখতে পায়। একটা লাশ ফাঁসি দিয়ে শূন্যে ভেসে আছে, ঠিক যেমনটা বব স্বপ্নে দেখেছিল। ঠিক তখনই লাশটা ধীরে ধীরে ঘুরে তাকাতেই এটার বিকৃত মুখটা স্পষ্ট হয়ে ওঠে। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর যে লেনা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। তার চিৎকার শুনে বাকি ছেলেমেয়েরা দৌড়ে সেখানে চলে আসে, কিন্তু ততক্ষণে সব আবার আগের মতো শান্ত হয়ে গেছে। আজকে লেনা কলা বাগানে যেটা দেখেছে সেটা শুনে বাকিদের গা শিউরে ওঠে, কিন্তু কেউই কিছুতেই বিশ্বাস করতে পারছে না কলা বাগানে এমন কিছুর একটা অস্তিত্ব আছে। ববও নাকি ঠিক এরকম স্বপ্ন দেখত। একথা উঠতেই বেন বলে ববের চলে যাওয়ার পর থেকেই লেনা সবকিছু নিয়ে অযথা বেশি সন্দেহ করছে, আর সেই ভয় থেকেই এসব ভৌতিক দৃশ্য তার চোখে পড়ছে। তাছাড়া সে তো টানা 6 বছর ধরে এখানেই আছে, এতদিনে সে কখনোই এমন কিছু দেখেনি। পরদিন ক্লাসে ইয়ামিন আর রিনা লেনার কাছে আসে। রিনা জানায় গতকাল রাতে সে গোসলের সময় কলা বাগানে লেনা ঠিক যেমনটা দেখেছিল সেরকমই কিছুর একটা অস্তিত্ব সে বাথরুমে টের পেয়েছে। এই বোর্ডিং হাউসে কিছু একটা সমস্যা অবশ্যই আছে। আমাদের একবার মিস অ্যাস্ট্রির সাথে কথা বলা উচিত। আজকে কিন্তু শনিবার, রাতের খাবারের পর মিস অ্যাস্ট্রির সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলবো। যথারীতি সেই রাতে সবাই মিস অ্যাস্ট্রির বাসায় খাবারে আসে, কিন্তু আজকে মিস অ্যাস্ট্রিকে দেখলে মনে হয়
সে একটা গভীর চিন্তায় ডুবে আছে। বেন মিস অ্যাস্ট্রিকের কারণ জিজ্ঞেস করলে সে সবার কাছে সাহায্য চায়, যেন আবার এই বোর্ডিং হাউসে সে 10 জন সদস্য পূরণ করতে পারে। সবার কাছে বিষয়টা অদ্ভুত লাগে। রিয়ান এমন অসুস্থ, অথচ তার কথা না বলে মিস অ্যাস্ট্রি কেন সবসময় 10 জন সদস্য পূরণ করতে চায়? না চাইতেও মনে একটা প্রশ্ন তৈরি হয়, কি হয় এই সদস্যদের দিয়ে? খাওয়া শেষ হলে তারা গতকালের ঘটনা নিয়ে মিস অ্যাস্ট্রিকে বোর্ডিং হাউসে সামান ডাকতে বলে। কিন্তু এই কথা শুনে মিস অ্যাস্ট্রি খুবই রেগে যায় আর সবাইকে বলে, এখানে এরকম কিছুই নেই। এই সমস্ত কুসংস্কারে কান্না দিয়ে নিজের রুমে যাও, আমার অনেক কাজ বাকি আছে। তখন আবার লেনা তাকে প্লেটগুলো পরিষ্কার করে দিতে চায়। তখন মিস অ্যাস্ট্রি খুব বাজেভাবে বলে, কেউ তার প্লেটগুলোতে হাত দিক, এটা তার একদমই পছন্দ না। তারপর সে সেখান থেকে চলে যায়। বাড়ি থেকে বের হয়ে আসার পর রিনা বলে, এর আগে কখনো মিস অ্যাস্ট্রিকে এতটা রাগ করতে সে কখনো দেখেনি। আজকে এমন কি হলো? তখন লেনা বলে, আচ্ছা, বাড়ির পেছনে কি ওই রুমটাতে কোনো সিঙ্ক আছে? কারণ মিস অ্যাস্ট্রি আমাদের খাওয়া শেষ হলে প্লেটগুলো নিয়ে ওই রুমটায় চলে যায়। এই কথাটা শুনে স্পষ্ট হয়ে যায় যে এই ব্যাপারে রিনা এতদিন একেবারেই অন্ধকারে ছিল। ঠিক সেই সময় দেখা যায় মিস অ্যাস্ট্রি ময়লা প্লেটগুলো নিয়ে রুমটার দিকে যাচ্ছে। রিনা জানায়, আমরা তো জানি এই রুমটা পুরনো জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করা হয়। কিছুক্ষণ পর মিস অ্যাস্ট্রিকে দেখা যায় প্লেটগুলো ভেতরে রেখে সে বাইরে বের হয়ে আসে। ভেতরে কি আছে দেখার জন্য রুমটার কাছে গেলে দেখা যায় দরজাটা লক করা রয়েছে। ভেতরে ঢুকতে না পেরে তারা দরজায় কান পাততেই শিউরে ওঠার মতো একটা আওয়াজ শুনতে পায়। রুমটার ভেতর থেকে হিংস্র কোনো কিছুর গর্জন ভেসে আসছে। এটা যে কোনোভাবেই একটা স্বাভাবিক বিষয় না, সেটা বুঝতে আর বাকি থাকে না। দুজনেই ভয় পেয়ে সেখান থেকে রুমে চলে আসে। কিন্তু দরজার ওপাশে আসলে কি আছে সেটা না জেনেও রিনা চুপচাপ বসে থাকতে পারছে না। তাই সে রাতে লেনা গভীর ঘুমে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে। একসময় লেনা ঘুমিয়ে গেলে রিনা আবার ওই রুমটার কাছে আসে। খুব সাবধানে রুমটার লক ভেঙে ভিতরে ঢুকে এসে দেখে রুমের ভেতরে কোনো সিঙ্ক নেই। আশেপাশে গতকালের ময়লা প্লেটগুলো খুঁজলেও সেগুলো দেখতে পায় না। তখন পর্দার আড়ালে সে দেখতে পায় আরও একটা রুম আছে। রুমটা একেবারেই অন্ধকার। ফোনের আলো জ্বালাতেই ধীরে ধীরে ভেসে ওঠে একটা পুরনো আয়না, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু আসবাবপত্র। আর ঠিক পেছনে রাখা আছে একটা ট্রে, যেটা দিয়ে গতকাল মিস অ্যাস্ট্রি ময়লা প্লেটগুলো নিয়ে গিয়েছিল। কিন্তু ট্রের উপরে একটাও প্লেট নেই। হঠাৎ আলোটা বাম দিকে ঘোরাতেই দেখা যায় সেখানে কাফনে মোড়ানো একটা পচং বসে আছে। আর পচংটা তার লম্বা জিভ দিয়ে গতকালের এঁটো প্লেটগুলো চেটে চেটে খাচ্ছে। তখন পচংটা শরীরে আলো পড়তেই সেটা অদ্ভুতভাবে নড়তে শুরু করে। তারপর রিনার উপর ঝাঁপিয়ে পড়ে শ্বাস রোধ করে তাকে মেরে ফেলে। সকাল হতেই লেনা রিনাকে ডাকতে যায় তার রুমে। গতকালের রাতটা তো তারা একসাথেই কাটিয়েছিল, তাই লেনার মনে হয় হয়তো ভোরে রিনা নিজের রুমে চলে গেছে। কিন্তু রিনার রুমের জানালায় চোখ পড়তেই লেনার শরীরটা হিম হয়ে যায়। ভেতরে মেঝের উপর নিথর হয়ে পড়ে আছে রিনা। কিছুক্ষণ পর সবাই আসে। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখা যায় রিনার চোখ দুটো ভয়ঙ্করভাবে পুরো সাদা। এমন একটা দৃষ্টি যেন তার ভেতর থেকে সব প্রাণশক্তি কেউ এক নিমিষে শুষে নিয়েছে। রিনাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার জানায় হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু পরিবার জানায় রিনার আগে কখনো হার্টের কোনো সমস্যা ছিল না। তার বয়সও ছিল খুবই কম। এই কথাগুলো শুনে লেনার মাথায় একটা সন্দেহ জন্ম নেয়। গতকাল রাতে বোধহয় রিনা একা একাই ওই রুমটায় গিয়েছিল, আর সেখান থেকেই এই সব কিছু ঘটেছে। এই ব্যাপারে রাতে মিস অ্যাস্ট্রির সাথে লেনা কথা বলতে গেলে দেখে রিয়ানের শরীরের অধিকাংশ জায়গা তখন পচে গেছে, অথচ মিস অ্যাস্ট্রি নির্বিকার মুখে এখনও সেই অদ্ভুত দোয়াটা করে চলেছে। পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর যে অবস্থায় আর কোনো কথা না বাড়িয়ে তারা কেউ দেখার আগেই সেখান থেকে চুপচাপ বেরিয়ে আসে। বাইরে এসে ইয়ামিন বলে, রিয়ান এতটা অসুস্থ, তবু ওকে হাসপাতালে নেওয়া হচ্ছে না কেন? ঠিক সেই সময় ভেতরে মিস অ্যাস্ট্রির স্বামী আলমারির ভেতর থেকে বহুদিন ধরে যত্ন করে গুছিয়ে রাখা একটা টুপি বের করে, যেন অনেক দিনের জমে থাকা কোনো সিদ্ধান্ত আজ বাস্তবায়ন করবে। কোথাও একটা যাওয়ার জন্য সে প্রস্তুত হচ্ছে ঠিকই। মিস অ্যাস্ট্রি
কোথায় যাচ্ছ জিজ্ঞেস করলে আরমান শুধু এটুকুই বলে, এসব অনেক হয়ে গেছে, আর না, নামাজে যাচ্ছি। ওই দিন রাত হলে আরমান বাসায় আসে। লেনা তখন কমন রুমে বসে পড়াশোনা করছে। দেখা যায় আরমান একটা পানির বোতল হাতে করে পেছনের ওই রুমটার দিকে চলে যায়। অনেকটা হন্তদন্ত হয়ে ওই রুমটার দিকে রওনা হতে দেখে লেনা কি হয়েছে দেখার জন্য একটু এগিয়ে গেলে সে যেটা দেখতে পায় তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মিস শাস্ত্রী বড় বড় সাইজের কয়েকটা ইঁদুর কেটে রান্না করার জন্য প্রস্তুত করছে। লেনার বুঝতে আর বাকি থাকে না প্রতি শনিবার রাতে যে মাংসের পদের জন্য তারা সবাই অপেক্ষা করে সেটা আসলে কি। এটা দেখার পর লেনা বেনের কাছে ছুটে এসে সব কিছু খুলে বলে, কিন্তু বেন কিছুতেই বিশ্বাস করতে পারে না। তার মাথায় একটাই প্রশ্ন, মিস অ্যাস্ট্রির মতো একজন অমায়িক ভালো মানুষ কিভাবে এমন একটা জঘন্য কাজ করতে পারে। বেনের মনে হয় নিশ্চয় লেনা ভুল দেখেছে। এদিকে আরমান তার ওস্তাদের সঙ্গে কথা বলে জেনে নেয় কিভাবে ওই পবিত্র পানি দিয়ে ওই ঘরটাকে বন্ধ করতে হবে। ভয়ে ভয়ে ঘরে ঢুকতেই সে বিভৎস পচুনটা সামনে এসে দাঁড়িয়ে যায়। আরমান ভয় পেতে শুরু করলে সে আর পবিত্র পানিটা ছেটানোর সময় পায় না। তখন আরমানের পরিণতি ঠিক রিনার মতোই ভয়ঙ্কর হয়। সকাল হলে আরমান সাহেবের লাশ পাওয়া যায় ওই কলাবাগানটায়। মিস অ্যাস্ট্রি তার স্বামীর লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু হঠাৎ আরমান সাহেব কেন আত্মহত্যা করল এটা মিস অ্যাস্ট্রি একবারও জানার চেষ্টা করেননি। বিষয়টা অবশ্য বোর্ডিং হাউসের সবাই খেয়াল করেছে, কিন্তু তারপরও ওই দিনই তাকে দাফন করে দেওয়া হয়। মিস অ্যাস্ট্রি দূরে দাঁড়িয়ে পুরো দাফন প্রক্রিয়াটা সম্পন্ন হতে দেখে। সবাই সেদিন বোর্ডিং হাউসে ফিরলে বিষয়টা নিয়ে একটা আলোচনা বসে। জানা যায় বোর্ডিং হাউসের কেউই এই দম্পতিকে কখনো নামাজ পড়তে দেখেনি, এমনকি রমজানেও তারা কখনো রোজা রাখত না। আর তাছাড়া রায়হান সাহেব হঠাৎ আত্মহত্যাই বা করতে গেলেন কেন? এই সময় গত রাতে লেনা যেটা দেখেছে সেটা সবাইকে জানাতে গেলে হঠাৎই বিদ্যুৎ চলে যায়। তাই ছেলেরা মিলে চলে যায় গ্যারেজে থাকা সুইচ বোর্ডটা চেক করতে। এদিকে মেয়েরা সবাই ভেতরে অপেক্ষা করতে থাকে। এই সময় তারা প্রত্যেকেই সেই পচনটাকে দেখতে পায়। সেটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে অসংখ্য ম্যাগট পোকা পড়ে থাকে। একসময় সেটা দরজা খুলে ঘরের ভেতর চলে এলে মেয়েরা জানলা দিয়ে কোনো রকমে বাইরে বের হয়ে আসে। ওই দিন রাতের ঘটনায় তারা সবাই অনেক ভয় পেয়েছে। তাই সকাল হতেই সবাই একে একে বোর্ডিং হাউসটা ছেড়ে চলে যেতে থাকে। কিন্তু ইয়ামিন, লেনা আর বেন থেকে যেতে বাধ্য হয়। আর্থিক সমস্যার কারণে তারা চাইলেও এখন বোর্ডিং হাউসটা ছেড়ে যেতে পারবে না। একটু পরেই হানি নামের একটা মেয়ের কাছ থেকে একটা মেসেজ আসে। মেসেজটায় লেখা তাদের কাছে একটা এক্সট্রা রুম আছে, চাইলে তারা সেখানটায় উঠতে পারে। তাই যাওয়ার আগে শেষবারের মতো মিস অ্যাস্ট্রির সাথে কথা বলতে গেলে মিস অ্যাস্ট্রি তাদের যেতে বারণ করে। সে বলে সে এর মধ্যেই তার স্বামীকে হারিয়েছে, সবাই বোর্ডিং হাউসটা ছেড়ে চলে গেছে, অন্তত তারা যেন এই দুঃসময়ে তাকে ছেড়ে না যায়। তাছাড়া রিয়ান এখন অনেক অসুস্থ। এ সময় লেনা বাড়ি বন্ধ করার জন্য সামান ডাকতে বললে মিস অ্যাস্ট্রি বলে তার কোনো দরকার নেই, সে একজনকে চেনে, তাকে নিয়ে আসলেই সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে মিস অ্যাস্ট্রি গাড়ি নিয়ে কোথাও একটা বের হয়ে যায়। তখন প্রায় সন্ধ্যা নামছে, চারিদিকে ধীরে ধীরে অন্ধকার ঢেকে যাচ্ছে। কিন্তু মিস অ্যাস্ট্রি এখনও বাসায় ফেরেনি। ঠিক সেই মুহূর্তে বেনের ফোনে একটা অজানা নাম্বার থেকে কল আসে। কলটা ধরতেই ওপার থেকে বব জিজ্ঞেস করে তারা এখনও ওই বোর্ডিং হাউসটায় আছে কিনা, আর যদি থাকে তাহলে যেন যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বের হয়ে যায়, কারণ মিস অ্যাস্ট্রি নিজেই তাদের সবার উপর খুব জঘন্য একটা কালো জাদু করেছে, আর সে এখন তাদের নিতে বোর্ডিং হাউসটায় আসছে। এই কথা শুনে সবাই তাড়াতাড়ি জিনিসপত্র গোছাতে শুরু করে। কিন্তু ঠিক বাইরে বের হওয়ার মুহূর্তে বেনের চোখে পড়ে ইয়ামিন তার রুমের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে আছে। কি হয়েছে বুঝতে না পেরে বেনের কাছে যেতেই হঠাৎ করেই মিস অ্যাস্ট্রি তার মাথায় আঘাত করে। সাথে সাথেই বেন অজ্ঞান হয়ে যায়। এরপর একই কায়দায় লেনাকেও অজ্ঞান করে ফেলে সে। কিছুক্ষণ পর সবাই যখন জ্ঞান ফিরে পায় তখন তারা বুঝতে পারে তারা সবাই একটা রুমে বাঁধা অবস্থায় আটকে আছে। ঠিক তখনই ধীরে ধীরে সামনে আসে মিস অ্যাস্ট্রি। তার চোখে কোনো অনুশোচনা নেই। সে লেনাকে জোর করে অখাদ্য ইঁদুরের মাংস খাওয়াতে চায়। লেনা বলে কালো জাদু করার জন্য তোমার জায়গা হবে জাহান্নামে। কিন্তু মিস অ্যাস্ট্রি ঠান্ডা গলায় বলে সে কোনো অপরাধ করছে না,
সে শুধু তার বিশ্বাস পালন করছে। প্রতি শনিবার রাতে সেই খাবারটা বিশেষ মশলা দিয়ে তৈরি করত, আর এই খাবারের জন্যই তারা পুরো সপ্তাহ অপেক্ষা করত। আর খাওয়া শেষ হলে এঁঠো প্লেটগুলো সেই ইবলিসের কাছে উৎসর্গ করত, আর ইবলিস সেই প্লেটগুলো চেটে চেটে খেত আর ধীরে ধীরে তাদের আত্মা ভক্ষণ করত। বেন বলে, এত বছর আপনাকে নিজের মায়ের মতো সম্মান করেছে, আর সেই আপনি কিনা আমাদের এত বড় ক্ষতি করলেন। এই কথার জবাবে মিস অ্যাস্ট্রি বলে, তোমাদের রবও আমার সাথে এমনটাই করেছিল। এরপর ধীরে ধীরে আসল ঘটনাটা বের হয়ে আসে। আজ থেকে ২০ বছর আগে মিস অ্যাস্ট্রির জীবন খুব ভালোভাবেই চলছিল, কিন্তু এক রাতে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়। এতে তাদের প্রথম সন্তান মারা যায়। রব সেদিন তাদের রক্ষা করেনি। তারপর থেকে মিস অ্যাস্ট্রি আর কোনোদিন রবের উপর ভরসা করেনি। এরপর একদিন তাদের সাথে পরিচয় হয় গভীর জঙ্গলের কিছু ইবলিসের উপাসনাকারীদের সাথে। অন্ধকারের মাঝে একটা লাশ ঘিরে চলছিল একটা ভয়ঙ্কর রিচুয়াল। তারাও তাদের সাথে যোগ দেয়, আর ঠিক সেদিন থেকেই সব কিছু পাল্টে যায়। তাদের জীবনে আসে অঢেল ধন সম্পদ, আর তার সাথে জন্ম নেয় রিয়ান। কিন্তু এই সব কিছু ছিল এক ভয়ঙ্কর শর্তের বিনিময়ে। রিয়ানকে সুস্থ রাখতে হলে প্রতি শনিবার ইবলিসকে 10টা করে আত্মা ভক্ষণ করাতে হবে, আর কোনো কারণে 10টা আত্মা দিতে না পারলে 4টা লাশ খেতে দিতে হবে। তাই তাদের 3জনকে আজকে ইবলিসের কাছে উৎসর্গ করা হবে। জানা যায় ববকে আসার পথে মিস অ্যাস্ট্রি হত্যা করেছে, কিন্তু তারা জানতো না এই সব কিছু রিয়ান তার পাশের রুম থেকেই শুনে ফেলেছে। এতদিন সে জানতই না কি ভয়াবহ অভিশাপের বিনিময়ে তার বাবা মা তাকে এই দুনিয়ায় এনেছে। মিস অ্যাস্ট্রি রিচুয়ালের জিনিস আনতে পাশের রুমে গেলে রিয়ান তার পাশের রুম থেকে বলে দেয় দরজার কাছে টেবিলটার ভেতর একটা কাঁচি রাখা আছে। তারা যেন নিজেদেরকে মুক্ত করে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তার আগেই মিস অ্যাস্ট্রি সেখানে এসে তাদের অজ্ঞান করে নেয়। একটু পরেই দেখা যায় মিস অ্যাস্ট্রি তাদেরকে কাফনের কাপড় পরিয়ে ঘন কলাবাগানের ভেতর ইবলিসের একটা গোপন মন্দিরে নিয়ে এসেছে, আর সেখানে হাঁটু গেড়ে বসে সে ইবলিসকে ডাকতে থাকে। একটু পরে সেখানে পচঙের রূপ ধরে ইবলিস উপস্থিত হয়, আর ধীরে ধীরে এটা আসল রূপে আসতে থাকে। দেখতেই দেখতে একটা শূকরের মতো নাক আর অসংখ্য লোমে ভর্তি লাল চোখলা একটা দানবের আকৃতি নিয়ে নেয়। এ সময় লেনার জ্ঞান ফিরলে সে দেখে ইবলিসটা ধীরে ধীরে ববের লাশের দিকে যায়, আর এক কামড়ে তার মুখের সামনের অংশ খেয়ে ফেলে, আর এরপর ধীরে ধীরে লেনার দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক এই সময় সেখানে এসে হাজির হয় রিয়ান। সে মিস অ্যাস্ট্রিকে সবকিছু এখনই বন্ধ করতে বলে। সে চায় না তার জন্য কাউকে মরতে হবে, কিন্তু মিস অ্যাস্ট্রি বলে, তোমাকে চাইতেই হবে, আর হাসতে শুরু করে। ঠিক তখন রিয়ান আত্মহত্যা করলে ইবলিসের গায়ে আগুন ধরে যায়, আর ইবলিসের শরীরটা হাওয়ায় ছায়ের মতো উড়ে যায়। রিয়ানকে এভাবে মরতে দেখে মিস অ্যাস্ট্রি বুঝে যায় ইবলিস এখন তার সাথে কি করতে চলেছে, তাই সে নিজেও আত্মহত্যা করে। কিছুক্ষণ পর বেনের জ্ঞান ফিরলে সে লেনাকে কাফন থেকে মুক্ত করে, আর তখনই তাদের চোখে পড়ে মাটিতে পড়ে আছে রিয়ান আর মিস অ্যাস্ট্রির নিথর দেহ। এরপর দেখা যায় তারা 3জনই হাসপাতালে রয়েছে। তাদের বাবা মা তাদের দেখতে এসেছে। ছেলে মেয়েদের এমন অবস্থা দেখে তারাও স্তম্ভিত। শেষ দৃশ্যে দেখা যায় ঘন কলাবাগানটার পাশে মিস অ্যাস্ট্রির সেই বোর্ডিং হাউসটা একটা অভিশপ্ত বাড়িতে পরিণত হয়েছে, যেখানে ইবলিসের অনুসারী পচংগুলো এখনও অপেক্ষা করছে আরও একটা নতুন লাশের জন্য।